কানাডা জুড়ে জ্বলছে প্রায় ৯০০ দাবানল, আর সেই ধোঁয়ায় বাতাসের মানের চরম অবনতি হওয়ায় দেশটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মিশিগান, মিনেসোটা ও ওয়াশিংটনের বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এই দাবানলের জন্য কানাডাকে দায়ী করে ক্ষতিপূরণ হিসেবে আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নরওয়ে দক্ষিণাঞ্চলীয় দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। কানাডার বেশ কয়েকটি জায়গায় জ্বলছে ৮ শতাধিক দাবানল। আগুন নেভাতে দিনরাত কাজ করে যাচ্ছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা, কিন্তু ঝোড়ো হাওয়ায় আগুন আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব এলাকার বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনেও। এর জন্য কানাডার কর্তৃপক্ষকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের পোস্টে তিনি লেখেন, এই দূষণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের যে বিপুল খরচ হচ্ছে সেই পরিমাণ ব্যয় কানাডার কাছ থেকে আদায় করা হবে। দেশটির পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্কের সঙ্গে সেই অতিরিক্ত খরচ যুক্ত করা হবে। ট্রাম্প বলেন, এটি ইচ্ছাকৃত অবহেলা এবং এখন প্রায় প্রতি বছরই এমন ঘটনা ঘটছে। এতে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে। কানাডার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী জানান, ২০২০ সাল থেকে বন সংরক্ষণ ও দাবানল প্রতিরোধে কানাডা সরকার ১,২০০ কোটি কানাডীয় ডলার বিনিয়োগ করেছে, কারণ দেশটি ক্রমেই আরও শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রেও এবছর দাবানলের পরিস্থিতি স্বাভাবিকের তুলনায় বেশি গুরুতর। দেশটির ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত দেশটিতে প্রায় ৩৭ লাখ একর জমি পুড়ে গেছে। গত ১০ বছরে একই সময়ে এটি ছিল গড়ে ২৭ লাখ একর। এদিকে নরওয়ের দক্ষিণাঞ্চলে দাবানলে পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। শুক্রবার ড্রামেন শহরের কাছে এই আগুন ছড়িয়ে পড়ে। দাবানলের কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। আমাদেরকে চলে যেতে বলা হয়েছিল। বেরিয়ে যাওয়ার আগে আমাকে কয়েকটা জিনিসপত্র দ্রুত নিতে হয়েছিল। সেসব নিতে গিয়ে আমি বাড়ির পেছনে আগুন দেখতে পেলাম। আতঙ্কে আমি আর একটু নড়তে পারছিলাম না। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ৬০ জনের বেশি দমকল কর্মী। অগ্নি নির্বাপন অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে তাপপ্রবাহ নাকি অন্য কোনোভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটক, ৭১। চীনের চংকিংয়ে প্রদেশে ভূমিধসে ৮ জন নিহত হয়েছেন। এতে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৪ জন। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ১৮ জনকে। স্থানীয় সময় শুক্রবার সকালে এই ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিধসের পরপরই দুর্যোগ মোকাবেলা বিভাগের উদ্ধার তৎপরতা শুরু করেন কর্মীরা। বর্তমানে ৮০০ কর্মী উদ্ধার কাজ করছেন। তারা সবাই নিখোঁজদের সন্ধানে চেষ্টা করছেন। চংকিংয়ে ভূমিধসের মাত্র ২ সপ্তাহ আগে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ভূমিধস ঘটেছিল। সেই ভূমিধসে নিহত হয়েছিলেন ২১ জন। দীর্ঘ খরা আর অনিয়মিত বৃষ্টিপাতের কারণে পানি সংকটে ইন্দোনেশিয়া। শুকিয়ে গেছে অধিকাংশ নদী নালা। এতে তীব্র পানির সংকটে পড়েছে ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের বাসিন্দারা। খাবার পানি থেকে শুরু করে গৃহস্থালী কাজের জন্য সেখানকার একমাত্র ঝর্ণাটি এখন তাদের ভরসা। তবে শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হলে ঝর্ণার পানিও কমে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের গুন্নুন বাতুর গ্রামের প্রতিদিনের চিত্র এটি। খাবার পানির সন্ধানে বাসিন্দারা এভাবে প্লাস্টিকের পাত্র নিয়ে প্রায় শুকিয়ে যাওয়া এই নদীর ধারে জড়ো হন। ঝর্ণার সামান্য পানি সংগ্রহের আশায় সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। গ্রীষ্মের এই সময়টায় এ গ্রামের হাজারো মানুষকে গৃহস্থালী কাজের জন্য এই ঝর্ণার উপরই নির্ভর করতে হয়। বাসিন্দাদের আশঙ্কা, শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হলে ঝর্ণার পানির প্রবাহ আরও কমে যেতে পারে। শুষ্ক মৌসুমে বাসিন্দাদের মধ্যে পানি সুষমভাবে বন্টন করা হয়। আমাদের গ্রামে ১২ জনের একটি দল পানির সরবরাহ ভাগ করে নেয়। বর্তমানে প্রত্যেকে প্রায় ৮ গ্যালন করে পানি পায়। বছরের এই সময়ে আমরা সত্যিই কিছুটা সহায়তা পেলে খুশি হতাম।
এলাম। আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি এবং আমার মনে হচ্ছে ঝর্ণার জল শীঘ্রই ফুরিয়ে যাবে। তাই আমাদের অবশ্যই এই জল জমিয়ে রাখতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এলাকাটিতে খুব কম বৃষ্টিপাত হওয়ায় অনেক গ্রামবাসী পানি মজুত করা শুরু করেছেন, কারণ তাদের প্রধান পানির উৎসটি আগামী মাসগুলোতে টিকে থাকবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। নাহিদা রিন্থি, ৭১। টানা সপ্তম রাতেও ইরান জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এতে অন্তত ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এরপরই যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোয় পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। পাল্টাপাল্টি এসব হামলায় দুই পক্ষই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু বানিয়েছে। এদিকে হরমুজের আন্তর্জাতিক জলসীমায় মাইন বিস্ফোরণে 2টি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের যে দাবি জানিয়েছে আইআরজিসি, সেটিকে মিথ্যা বলছে সেন্টকম। সৃষ্টি ঘটকের রিপোর্ট। এবার আগের চেয়েও ভয়াবহ মাত্রায় চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। এক সপ্তাহ ধরে চলমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুই পক্ষই। শুক্রবারও রাতভর ইরানের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিন দেশটির বন্দর শহর বন্দর আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণ হয়। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, কমান্ডার ইন চিফ অর্থাৎ ট্রাম্পের সরাসরি নির্দেশেই ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিতেই এই ধারাবাহিক হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির দাবি, হরমুজ প্রণালীর মাইন অধ্যুষিত অঞ্চল অতিক্রম করার সময় 2টি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে। তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেন্টকম। এছাড়া অনুমতি না নিয়ে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সেটিকে সতর্কবার্তা দেয়া হলেও তা উপেক্ষা করে পরে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলেও জানিয়েছে আইআরজিসি। এসব হামলার জবাবে শনিবারও কুয়েত, বাহরাইন ও জর্ডানে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। নতুন দফার হামলার পর কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত করে কর্তৃপক্ষ। ক্ষতির শিকার হয় মার্কিন যুদ্ধবিমানে তেল সরবরাহকারী নৌযান। এছাড়া বাহরাইনে শেখ ইসা বিমান ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্র নিজেদের যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র জড়ো করেছে, সেখানেও ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাহরাইনে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি তথ্যকেন্দ্র হামলার শিকার হয়েছে। ইরান সরকার দাবি করেছে, মার্কিন হামলায় তাদের সেতু, ট্রেন স্টেশন ও বিমানবন্দর সহ একাধিক বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই দাবি অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্কতার সঙ্গে কেবল সামরিক লজিস্টিক্স এবং কৌশলগত সামরিক ঘাঁটিগুলোকেই আঘাত আনছে। কোনো বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্য ছিল না। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিয়ে বিশেষ করে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের একজন মুখপাত্র জানান, এ ধরনের হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং সামরিক সংঘাতের মধ্য দিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। সৃষ্টি ঘটক, ৭১। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের সবচেয়ে আলোচিত নামটি হলো হরমুজ প্রণালী। ইরানে হামলা হলেই হরমুজ বন্ধ, আবার যুক্তরাষ্ট্র চায় এই হরমুজের নিয়ন্ত্রণ। আর এই দ্বন্দ্বে উপসাগরীয় তেল রপ্তানির অন্যতম প্রধান বিকল্প পথ হয়ে উঠেছে বাব আল মান্দেব প্রণালী। এটি লোহিত সাগরে প্রবেশের প্রধান পথ। আর ইরানে নতুন করে হামলার পর এবার বাব আল মান্দেবও বন্ধের হুমকি দিয়েছে ইরান। অঞ্চলটির 2টি বড় তেল রুট একসঙ্গে বন্ধ হয়ে গেলে গভীর সংকটে পড়বে বিশ্বের জ্বালানি বাজার। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্টে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী কখনো আংশিক আবার কখনো পুরোপুরি বন্ধ ছিল। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহ। ফলে বিকল্প পথ হয়ে উঠেছিল লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মান্দেব। এখন সংকট তৈরি হয়েছে এখানেও। ইরানের নতুন করে মার্কিন হামলার পর এবার বাব আল মান্দেবও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। লোহিত সাগর রুটটি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি আর শুধুমাত্র দীর্ঘদিন ধরে চলে আসা সাধারণ ইউরোপ এশিয়া ট্রানজিট করিডোর নয়, এটি এখন হরমুজ প্রণালীর অন্যতম প্রধান বিকল্প রুট হিসেবেও কাজ করছে।
oil flows through Baltic. ফেব্রুয়ারির 28 তারিখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান হরমুজে আংশিক অবরোধ আরোপ করেছিল। এতে উপসাগর থেকে তেল ও অন্যান্য রপ্তানি ব্যাহত হয়, ফলে দাম বেড়ে যায় এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। সৌদি আরব তখন তার স্বাভাবিক দৈনিক অপরিশোধিত তেল রপ্তানির 70% বেশি লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নেয়। এখন ইয়ানবু থেকে গড়ে 40 লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে, অথচ গত বছরের এই সময়ই 9,73,000 ব্যারেল তেল রপ্তানি হয়েছে এই বন্দর দিয়ে। অর্থাৎ এবছর এই বন্দরের ব্যবহার বেড়েছে বহুগুণে। It's important, especially চলতি বছরের প্রথম 3 মাসে বাব আল মানদেব দিয়ে তেলের প্রবাহ বেড়ে দৈনিক প্রায় 54 লাখ ব্যারেলে পৌঁছেছে। কারণ হরমুজ বন্ধ থাকার কারণে উৎপাদক ও ব্যবসায়ীরা বিকল্প রুট খুঁজছিলেন। অর্থাৎ এটি এখন হরমুজের একটি পেছনের দরজা বা ব্যাকডোর চ্যানেল হিসেবে কাজ করছে। Saudi Arabia is even considering adding another one. কেপলার ও সিগন্যাল ওশানের তথ্য অনুসারে জুন মাসে বাব আল মানদেব দিয়ে 74 লাখ ব্যারেল পেট্রোলিয়াম পণ্য পারাপার হয়েছে। এটা বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 7%। গত বছর এটি ছিল 42 লাখ ব্যারেল। এই রুটটি বর্তমানে জ্বালানি বাজারের জন্য লাইফলাইন হয়ে উঠেছে, আর তাই লোহিত সাগর উপকূলে আরও বড় ক্রুড অয়েল পাইপলাইন সম্প্রসারণের কথা বিবেচনা করছে সৌদি আরব। সৃষ্টি ঘটক, 71। এদিকে হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপগুলো নিয়ে নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনা। কেশম, কিশ ও আবু মুসা সহ কয়েকটি দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলার পর প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি সত্যি এসব দ্বীপ দখলের পথে হাঁটতে পারে? সামরিক সক্ষমতা থাকলেও বাস্তবে এমন অভিযান হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, একই সাথে সূচনা হবে দীর্ঘমেয়াদী সংঘাতের, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। ইরানের দক্ষিণাঞ্চলে কৌশলগত দ্বীপগুলোকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। কেশম, কিশ, আবু মুসা এবং খার্ক দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের স্থল অভিযান নিয়ে। বিশ্লেষকদের মতে ছোট কোনো দ্বীপে সীমিত সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রয়োজন হলে নৌ, বিমান ও সেনাবাহিনীর সমন্বয়ে দ্রুত অভিযান চালানো সম্ভব দেশটির। ছোট কোনো দ্বীপ সাময়িকভাবে দখল করা সম্ভব, কিন্তু সেখানে দীর্ঘ সময় নিয়ন্ত্রণ ধরে রাখা, রসদ সরবরাহ এবং ইরানের পাল্টা হামলা মোকাবিলা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বিশ্লেষকদের মতে কেশমের মতো বড় দ্বীপ দখল করা অনেক বেশি কঠিন, কারণ এটি ইরানের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি। ফলে ড্রোন, ক্ষেপণাস্ত্র, কামান ও দ্রুতগতির নৌযানের মাধ্যমে যে কোনো সময় পাল্টা হামলা চালাতে পারবে তেহরান। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এমন একটি অভিযানের শুরুতেই অন্তত 5 থেকে 10,000 সেনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রকৌশলী ইউনিট এবং বিশাল রসদ সরবরাহ ব্যবস্থার প্রয়োজন হবে। পাশাপাশি টানা নৌ ও আকাশ নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সামরিকভাবে এটি সম্ভব হলেও রাজনৈতিক ও মানবিক মূল্য হবে অত্যন্ত বড়। এমন অভিযান যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী এক নতুন যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, শুধু দ্বীপ দখল করলেই ইরানের হরমুজ প্রণালীতে হামলার সক্ষমতা শেষ হবে না, কারণ দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই মূল ভূখণ্ডে অবস্থিত। তাদের মতে একাধিক দ্বীপ দখলের চেষ্টা করলে তা আর সীমিত অভিযান থাকবে না, বরং বৃহৎ আকারের স্থলযুদ্ধে রূপ নিতে পারে। এতে হরমুজ প্রণালীতে বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আরও বড় সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। আরাফাত ইসলাম, 71। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দেশটির পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে টানা 21 দিনের অনশনের পর হাসপাতালে নেওয়া হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুককে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আদালতের নির্দেশে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। একই দাবিতে আগামী 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন।
শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হয়েছিল অনশন। আর অনশনের শুরু থেকেই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। গত 28 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন করছিলেন 59 বছর বয়সী এই সমাজকর্মী। টানা 21 দিন অনশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আদালতের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার ভোরে অনেকটা গোপন অভিযানের মতো করে যন্তর মন্তরে পৌঁছায় দিল্লি পুলিশ। এর কয়েক মিনিটের মধ্যেই ওয়াংচুককে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। আন্দোলনের নেতা অভিজিৎ দীপকের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই জোর করে ওয়াংচুককে নিয়ে যায় পুলিশ। অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে আমি কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, ঠিক তখনই পুলিশ এসে হাজির হয়। তারা সোনাম ওয়াংচুক স্যারকে টেনে নিয়ে যায় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে। আমরা এখনো জানি না তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে আমি যন্তর মন্তরের দিকে আসছিলাম, তখন পুলিশ আমার সঙ্গেও ধাক্কাধাক্কি করে এবং আমাকে আটকে রাখে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানায় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে শুরু হয় আন্দোলন। আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের কর্মসূচি থামছে না। আগামী 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে সিজেপি। এদিকে ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই এই কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এদিকে দিল্লিতে আন্দোলন থামাতে ব্যর্থ হওয়ায় পুলিশ কমিশনার সতীশ গোলচাকে সরিয়ে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে অপসারণ করা হয়। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইপিএস কর্মকর্তা অনুরাগ কুমারকে। আগামী 3 বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়। যন্তর মন্তরে পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের আমরণ অনশন ও তেলাপোকা জনতা পার্টির আন্দোলন দমনের ব্যর্থতাই সতীশ গোলচার বিদায়ের অন্যতম প্রধান কারণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এই আন্দোলন আরও পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করা যেত, কিন্তু পুলিশ তা করতে পারেনি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। এর মধ্য দিয়ে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত হল বার্নহ্যামের। আগামী সোমবার 10 ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগেই বার্নহ্যাম তার মন্ত্রিসভায় কে কে থাকবেন তা চূড়ান্ত করে নিচ্ছেন বলে জানিয়েছেন। খুব শিগগিরই সিদ্ধান্ত নিয়ে তা সোমবারই জানানো হবে। দলীয় সম্মেলনে নির্বাচিত হওয়ার পর দেশকে নতুন পথে এগিয়ে নেয়ার সুস্পষ্ট পরিকল্পনার কথা জানান বার্নহ্যাম। ভাষণে বার্নহ্যাম জনগণের রাজনীতির উপর আস্থা ফিরিয়ে আনা, জীবনযাত্রার ব্যয় কমানো, জাতীয় স্বাস্থ্যসেবা বা NHS-কে আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি লন্ডন কেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে স্থানীয় সরকারকে আরও ক্ষমতায়নের অঙ্গীকারও করেন তিনি। গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটির গুরুত্বপূর্ণ ও তাৎপর্য তুলে ধরতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্মিত জুলাই অনির্বাণ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, জুলাই শহীদ দিবস জাতির জীবনে নতুন দিগন্তের সূচনা করেছে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় মাহবুব আলম শাহ, এনামুল হক, জসিমউদ্দিন এবং শেখ আসাদুজ্জামান মাসুম সহ অন্যরাও বক্তব্য রাখেন। এ ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।